আবারও আমন্ত্রণ একশো বিজনেস সঙ্গে আছি রহমান রণ। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে শুরুতেই পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিএসসিতে আছেন রাজিউর রহমান এবং সিএসসিতে আছেন মাহবুব রহমান। ধন্যবাদ রহমান আপনাকে। 159 কোটি টাকা ছাড়িয়েছে লেনদেনের পরিমাণ এবং এখনও পর্যন্ত সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এই মুহূর্তে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 14 পয়েন্ট কমেছে, 4071 পয়েন্টে দাঁড়িয়েছে এবং 30 ইন্ডেক্সটি 4 পয়েন্ট কমে 1367 পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে এখনও পর্যন্ত দর অপরিবর্তিত রয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের এই মুহূর্তে 175টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে, দর হারিয়েছে 107টির এবং 55টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে। এছাড়া টাকার অঙ্কে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় পায়োনিয়ার ইন্স্যুরেন্স রয়েছে প্রথম অবস্থানে, ফাইন ফুডস দ্বিতীয় অবস্থানে রয়েছে, তৃতীয় অবস্থানে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল রয়েছে, চতুর্থ অবস্থানে গ্রামীণ ফোন, পঞ্চম অবস্থানে বিএসসি, ষষ্ঠ অবস্থানে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সপ্তম অবস্থানে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল অ্যান্ড কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মা অষ্টম অবস্থানে, নবম অবস্থানে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং দশম অবস্থানে সোনার বাংলা ইন্স্যুরেন্স রয়েছে। অন্যদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে টপ গেইনার্সের তালিকায় সাফারি ফ্যাক্টরিজ এই মুহূর্তে প্রথম অবস্থানে রয়েছে, 9.92% দর বেড়েছে এবং সর্বশেষ 108 টাকা 5 পয়সায় লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটির। ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে, 5.49% দর বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ 36 টাকা 50 পয়সা দরে প্রতিটি শেয়ার হাতবদল হচ্ছে। তৃতীয় অবস্থানে প্রাইম টেক্সটাইল রয়েছে 3.77% দর বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ 51 টাকা 10 পয়সায় লেনদেন হচ্ছে। আর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে জিল বাংলা, রয়েছে দুলামিয়া কটন, আর্লিমা ইয়ান, এডিয়ান টেলিকম, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, জিকিউ বলপেন এবং বিডি ওয়েল্ডিং। অন্যদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে টপ লুজার্সের তালিকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এখনও পর্যন্ত প্রথমেই রয়েছে এবং এই মুহূর্তে প্রতিষ্ঠানটির 8.86% দর হারিয়েছে এবং 18 টাকা 50 পয়সায় প্রতিটি শেয়ারের হাতবদল হচ্ছে। দ্বিতীয় অবস্থানে সান লাইফ ইন্স্যুরেন্স রয়েছে 16 টাকা 30 পয়সা দরে লেনদেন হচ্ছে এবং 7.38% দর হারিয়েছে। ইউনাইটেড ইন্স্যুরেন্স তৃতীয় অবস্থানে রয়েছে 7.04% দর হারিয়েছে, 5% দর হারিয়ে চতুর্থ অবস্থানে তুংহাই রয়েছে। পঞ্চম অবস্থানে প্রগতি ইন্স্যুরেন্স রয়েছে 4.80% দর হারিয়ে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটির। কর্ণফুলী ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে, এই মুহূর্তে দেখা যায় ষষ্ঠ অবস্থানে কর্ণফুলী ইন্স্যুরেন্স রয়েছে, এই মুহূর্তে 4.17% দর হারিয়েছে। সপ্তম অবস্থানে এই মুহূর্তে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স রয়েছে 4.61% দর হারিয়ে লেনদেন হচ্ছে। আর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে মিথুনিটিং রয়েছে, জুটি স্পিনার্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স রয়েছে, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং নর্দার্ন ইন্স্যুরেন্স। এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এখন চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর জানতে চলে যাচ্ছি সিএসসি স্টুডিওতে। সেখানে রয়েছেন মাহবুব রহমান। রাজিউর, আপনাকে ধন্যবাদ। দিনের শুরু থেকে পজিটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে লেনদেন হলো, এই মুহূর্তে কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে লেনদেন হচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জে। এই মুহূর্তে দেখা যাচ্ছে সিএসসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্সটি 9 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে, 11,612 পয়েন্টে অবস্থান করছে। এসি ইন্ডেক্সটি দেখা যাচ্ছে এই মুহূর্তে দেখা যাচ্ছে 5 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে, 7,039 পয়েন্টে অবস্থান করছে এবং 30 ইন্ডেক্সটি দেখা যাচ্ছে এই মুহূর্তে 22 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে, এই মুহূর্তে অবস্থান করছে 10,061 পয়েন্টে। এখনও পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় 4.5 কোটি টাকারও কিছুটা বেশি। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে 38টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, 49টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং 83টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। দিনের এই মুহূর্তে টপ ট্রেডে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে বারাকা পাওয়ার প্রথম অবস্থানে রয়েছে, এই মুহূর্তে দেখা যাচ্ছে লেনদেন হচ্ছে 23 টাকা 80 পয়সা দরে। স্কয়ার ফার্মা রয়েছে দ্বিতীয় অবস্থানে, 175 টাকা 60 পয়সা দরে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটি। টাকার অঙ্কে প্রায় 45 লাখ টাকা লেনদেন হয়েছে এই স্কয়ার ফার্মা। তৃতীয় অবস্থানে এডিয়ান টেলিকম রয়েছে, এছাড়া গ্রামীণ ফোন রয়েছে টপ ট্রেডের তালিকায়, রয়েছে সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক, সাপোর্ট, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা এবং বিএসসি। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে এই মুহূর্তে লেনদেন হচ্ছে ঢাকা ডাইংয়ের, 8.11% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটি। দেখা যাচ্ছে 4 টাকা দরে লেনদেন হচ্ছে এই মুহূর্তে। দিনের শুরু থেকে এখনও পর্যন্ত প্রায় 30 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় অবস্থানে এসিআই ফর্মুলেশন রয়েছে, 7.63% দর বৃদ্ধি পেয়েছে, টাকার অঙ্কে 7.60 টাকা 90 পয়সা দরে লেনদেন হচ্ছে
7.90 দর বৃদ্ধি পেয়েছে। টাকার অঙ্কে দেখা যাচ্ছে 111.50 দরে লেনদেন হচ্ছে এসিএ ফর্মুলেশন। এসআইবিএল তৃতীয় অবস্থানে রয়েছে, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে এবং মাইডাস ফাইন্যান্স রয়েছে টপ গেইনারের তালিকায় পঞ্চম অবস্থানে। এদিকে টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে বেক্সিমকো সিনথেটিক রয়েছে প্রথম অবস্থানে, ইসলামী ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স রয়েছে, পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইপিডিসি, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স। তো এই ছিল চিটাগাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। মাহবুবুর রাজুর আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে জানলাম দেশের পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর। দর্শক, এখন রয়েছে দেশের তথ্য প্রযুক্তি খাতে সার্বিক পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান শুভ্রা সিস্টেমস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক খালেদ শামস। জনাব খালেদ শামস, আপনাকে স্বাগত 21 বিজনেসে। আমাকে এই সংযুক্ত করার জন্য ধন্যবাদ। আমরা দেখছি যে করোনার এই দুর্যোগে বেশিরভাগ সেক্টরে কিন্তু একটা নেগেটিভ ট্রেন্ড। তো সার্বিকভাবে একটু জানতে চাচ্ছি তথ্য প্রযুক্তি খাতের কি অবস্থা করোনার এই সংকটে, বা তথ্য প্রযুক্তি খাত কেমন করছে? তথ্য প্রযুক্তি আমাদের একটা স্বপ্নের জায়গা। তথ্য প্রযুক্তিকে যদি আমরা বুঝতে চাই তাহলে এখানে 4টা পিলার আছে: সফটওয়্যার ইন্ডাস্ট্রি, হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি, দক্ষ জনবল আর ইনফ্রাস্ট্রাকচার। আমরা সবাই খুব আনন্দিত যে গত 10 বছরে আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচারে একটা রেগুলেশন হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার বলতে আমরা বুঝি যে কানেক্টিভিটি, আমরা সফটওয়্যার থাকলো, হার্ডওয়্যার থাকলো, দক্ষ জনবলও থাকলো, কিন্তু প্রপার কানেক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচার না থাকলে এটার ইউটিলাইজেশনটা বেনিফিটটা আমরা পাই না। জেনে খুশি হবেন যে আমাদের দেশে এই ইনফ্রাস্ট্রাকচার ঘটনে আমাদের মোবাইল অপারেটর একটা বিরাট অবদান করেছে। দেশের 99% পপুলেশন এবং জিওগ্রাফিক আন্ডার কাভারেজে আছে। আমাদের দেশে এখন 2টা সাবমেরিন কেবলের কানেক্টিভিটি আছে। ল্যান্ডলাইনে আমরা আইটিসিতে কানেক্টিভিটি আছে। আপনি এনটিটিএন গুলো আমাদের দেশে 1 লক্ষ কিলোমিটার অপটিক্যাল ফাইবার লে করেছে। তাছাড়া আমাদের রেলওয়েতে ফাইবার আছে, পিটিসিবিতে ফাইবার আছে। এখন আমরা 4500টা ইউনিয়ন পরিষদের মধ্যে অলরেডি 3800 ইউনিয়ন পরিষদ আমাদের হাই স্পিড ফাইবারে কানেক্টেড। এই যে একটা রেভলিউশন হয়েছে, এখন আমরা এই প্যান্ডেমিকে দেখেছি যে প্রচুর অনলাইন মিটিং হচ্ছে, রিমোট হচ্ছে, যে এই ইনফ্রাস্ট্রাকচারটা যদি না থাকতো আমরা কিন্তু এটা করতে পারতাম না। তো কুডোস টু অল দ্য পিপল বিহাইন্ড দিস, যারা ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের দেশে করেছে। এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা এখন, বা আমাদের আইটি তথ্য প্রযুক্তি ইন্ডাস্ট্রিটা এখন একটা প্ল্যাটফর্মের উপরে আছে এবং উই ক্যান অনলি গো ফরওয়ার্ড। সেকেন্ড হচ্ছে দক্ষ জনবল। আপনি আমাদের দেশে যে কোনো প্রযুক্তিকে আগানোর জন্য যে দক্ষ জনবল দরকার, আমরা উই টেক প্রাইড যে বাংলাদেশ এখন বিশ্বের 10 জন ডিজিটাল ফ্রিল্যান্সারের মধ্যে 2 জন ফ্রিল্যান্সার বাংলাদেশ থেকে। এবং ওনারা, আমরা এই ছেলেগুলো কিন্তু, এই ছেলে বা মেয়েগুলো কিন্তু শুধু বেসিক কাজ করে না, ওরা সফটওয়্যার ডেভেলপমেন্ট টেকনোলজি সেক্টরে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তিকে সহযোগিতা করছে, ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া সেক্টরে সহযোগিতা করছে, ওনারা সেলস এন্ড মার্কেটিং সাপোর্ট দিচ্ছেন, রাইটিং এন্ড ট্রান্সলেশন করছেন। যেমন 6,50,000 একটা ফ্রিল্যান্সার কমিউনিটি আমাদের হয়ে গেছে এবং এটা এই নাম্বারটা গ্রোয়িং, এবং ওনারা এই বেনিফিটটা নিতে পারছেন বিকজ বিহাইন্ড এর ইনফ্রাস্ট্রাকচারটা আছে। এটা একটা হিউজ বেনিফিট। এবং আমরা যেভাবে বিজনেস বান্ধব এবং তথ্য প্রযুক্তি বান্ধব পলিসি আমাদের সরকার গত 10 বছরে নিয়েছেন, এটার বেনিফিট কিন্তু আমরা পাচ্ছি। আমাদের ইন্ডাস্ট্রি সাইজ, আভ্যন্তরীণ ইন্ডাস্ট্রি সাইজ $1 বিলিয়ন, আমাদের এক্সপোর্ট হচ্ছে $1 বিলিয়ন। আমাদের ফ্রিল্যান্সাররা যেই 6,50,000 ফ্রিল্যান্সারের কথা বললাম, ওনারা বছরে $100 মিলিয়ন রেভিনিউ আমাদেরকে দেশের জন্য আনছেন এবং এই নাম্বারটা কিন্তু গ্রোয়িং। সেটাই। তারপরে হচ্ছে যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হার্ডওয়্যারে কিন্তু আমরা প্যান্ডেমিকে যেটা দেখেছি যে হার্ডওয়্যারে ইনিশিয়ালি বিজনেস একটু স্থবির হয়েছিল, কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু এই যে আরেকটা রেভলিউশন, আমরা কিন্তু জোর করে, আমাদের দেশের অনেকেই টেকনোলজি ইউজের একটু ফিয়ার আছে, আমরা অ্যাক্সেস টু টেকনোলজি আছে আমাদের দেশে। স্মার্টফোনের ডেন্সিটি বাড়ছে, 40% পিপল হ্যাভ গট নাও স্মার্টফোন। এটা একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া ফর তথ্য প্রযুক্তি খাতের ডেভেলপমেন্টের জন্য। সফটওয়্যারের প্রচুর সক্ষমতা ক্রিয়েট হয়েছে। প্যান্ডেমিক ইজ এ চ্যালেঞ্জ, কিন্তু আমরা দেখেছি যে আমরা এই 10 বছরে যা করেছি, এই চ্যালেঞ্জকে অ্যাড্রেস করার মতো যথেষ্ট উইপেন্স আমাদের সাথে আছে। সেটাই। তো
তো চ্যালেঞ্জের কথা বলছেন, একটু জানবো যে করোনার এই সংকট, এই দুর্যোগে আসলে কি চ্যালেঞ্জ আসলে ফেস করছেন আপনারা? দুর্যোগ যেটা হয়েছে এটা গ্লোবালি হয়েছে। আমরা মার্চের শেষের দিক থেকে আমরা লিটারেলি এপ্রিল মেতে আমাদের দেশ পুরোপুরি লকডাউনে ছিল। লকডাউনে যেটা ইম্প্যাক্ট বিজনেসে আসে, বিজনেসগুলিও আপনার কিছুটা লিমিটেড ওয়েতে কাজ করছে। মোস্টলি আমরা অনেকেই কাজ করছি হোম অফিস থেকে। গভর্নমেন্ট অফিসগুলিও শুরু হয়েছে জুলাইয়ের শুরু থেকে। তাতে করে হয়েছে কি, ডিসিশন মেকিং প্রসেসগুলো, আমি বলছি যে ডিসিশন মেকিং প্রসেস ইন টার্মস অফ তথ্য প্রযুক্তির ইম্প্যাক্টে, যেমন কেনাকাটা বলেন, হার্ডওয়্যার কেনাকাটা বলেন, সফটওয়্যার কেনাকাটা বলেন, ডিসিশনগুলো একটু স্লো হয়েছে। তো ইনিশিয়ালি আমাদের এই সেক্টরে যারা বিজনেসের সাথে জড়িত আছি তাদের বিজনেসে যথেষ্ট একটা হিট আসছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড এই প্যান্ডেমিক যে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করেছে, আমরা দেখেছি যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে মানুষের টেকনোলজি ওরিয়েন্টেশনটা, টেকনোলজি অ্যাকসেপ্টেন্সটা অনেক বাড়ছে। আজকে দেখেন আমাদের অনেক স্কুলই অনলাইনে চলে গেছে। অনেক অফিসই দেখছে যে আমরা রিমোট অফিস করা যাচ্ছে, আমরা আমাদের সেলস পিপলসকে ম্যানেজ করতে পারছি, আমরা ইনভেন্টরি ম্যানেজ করতে পারছি। আপনার টেলিমেডিসিন, তো আমি বলবো যে আমাদের তথ্য প্রযুক্তি সেক্টরের একটা বিশাল একটা কন্ট্রিবিউশন, যে টেলিমেডিসিনকে আমরা যত দ্রুত ফ্রন্ট লাইনে নিয়ে এসেছি, এটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার থাকাতে এবং তথ্য প্রযুক্তির সাথে যারা জড়িত তাদের অক্লান্ত পরিশ্রম এবং কন্ট্রিবিউশনের জন্য এটা সহজ হয়েছে। এখন আমাদের দেশে প্রচুর আপনার ই কমার্স সাইট হচ্ছে। আমি যেটা বলছিলাম যে বিকাশ এবং নগদ, শুনলে খুশি হবে যে 3 কোটি লোক এখন রেজিস্টার্ড সাবস্ক্রাইবার অফ বিকাশ। এটার মানে, এটার ইম্প্যাক্ট কিন্তু হিউজ। মানুষ কিন্তু এখন দেখছে যে অনলাইনে ট্রানজেকশন করা যাচ্ছে, মানুষ টেকনোলজির সাথে ওরিয়েন্টেশন হচ্ছে, মানুষ স্কুলের বাচ্চারা রিমোটলি ক্লাস করছে, এতে করে হার্ডওয়্যার বিক্রি বেড়েছে। তো আমরা দেখছি যে প্যান্ডেমিক ওয়াজ চ্যালেঞ্জ, বাট এটা আমার মনে হয় আমাদের মতো দেশে যারা আমরা আমাদের রেজিলিয়েন্স ইজ ভেরি হাই, আমরা কিন্তু এটার বেনিফিট অনেক বেশি পাবো আশা করি। আমরা 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 এটাকে অ্যাডাপ্ট করে নিয়েছি এবং এটাকে কিভাবে শুধু মোকাবিলা করব না, এটার বেনিফিট কিভাবে আমরা রিপ করে আমাদের দেশের জন্য, নিজেদের জন্য নিয়ে আসতে পারবো। উই আর ভেরি অপটিমিস্টিক, দিস আর অনগোয়িং প্রসেস। এবং এই প্যান্ডেমিক আমাদেরকে শিখাচ্ছে টেকনোলজি আমাদের কাজের প্রসেসকে অনেক সহজ করে দিবে, আমাদের বিজনেস প্রসেসকে সহজ করে দিবে, ডিসিশন নেওয়া অনেক কিছু সহজ হবে, অন্যদিকে অনেক খরচ কমানো যাবে। সেই খরচটুকু আমরা টেকনোলজিতে ইনভেস্ট করতে পারবো। তো ওভারঅল এমপ্লয়মেন্ট সেক্টরে বা আমাদের ইকোনমিতে আইসিটির কন্ট্রিবিউশন আমরা মনে করছি যে এখন যা আছে তার চেয়ে আরো অনেক বেশি ডাউন দ্য রোড, বছরের শেষেই এটা আমরা ভিজিবল হবে এবং 2021 উইল বি এ ভেরি গোল্ডেন ইয়ার ফর আস। আমরা সেটা প্রত্যাশা করছি। আমরা তথ্য প্রযুক্তি খাত নিয়ে আরো অনেক কথাই শুনবো আপনার কাছ থেকে। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত ইস্যু বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশে তথ্য প্রযুক্তি খাতের সার্বিক পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলাম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান শুভ্রা সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খালেদ শামসের সঙ্গে আবার ফিরছি আলোচনায়। খালেদ শামস, আমরা বিরতির আগে তথ্য প্রযুক্তি খাতে নানা সম্ভাবনা নিয়ে কথা শুনছিলাম। একটু জানবো যে গ্লোবালি আমরা অ্যাপস ইকোনমি নিয়ে শুনতে পাচ্ছি, তো এই অ্যাপস ইকোনমি নিয়ে আমরা আসলে কতটা এগিয়েছি, আমরা কতটা দক্ষতা অর্জন করেছি, আসলে শুভ্রাই বা কতটা কাজ করছে এটা নিয়ে? ভেরি গুড কোয়েশ্চেন। অ্যাপস ইকোনমি বা গিগ ইকোনমি আমরা এখন একটা পপুলার ওয়ার্ড। অ্যাপস ইকোনমি মানে হচ্ছে যে আমরা যারা তথ্য প্রযুক্তিতে আছে, এই যে গ্লোবাল ব্রিজিংটাতে আমরা, এটা শুরু হয়েছিল প্রথম অ্যাপেল ইনিশিয়েটিভ নিয়েছিল 2008-এ, যখন ওরা অ্যাপেল স্টোরটাকে অনলাইন সবার জন্য উন্মুক্ত করে দিল। তারপরে অ্যান্ড্রয়েড আসলো। এখন ইউ উইল বি হ্যাপি টু নো দ্যাট গ্লোবালি 200 বিলিয়ন অ্যাপস ডাউনলোড হয়েছে 2019-এ। এর মধ্যে গুগলস অ্যান্ড্রয়েড থেকে ডাউনলোড হয়েছে অ্যারাউন্ড 75 বিলিয়ন অ্যাপস, অ্যাপল স্টোর থেকে অ্যারাউন্ড 30 বিলিয়ন অ্যাপস, এন্ড বাকিটা অন্যান্য মিডিয়া থেকে। তার মানে যে একটা হিউজ একটা ইকোনমিক, এবং অ্যাপস ইকোনমি বলছি আমরা এই কারণে যে অ্যাপস ডেভেলপমেন্টের জন্য কিন্তু ইউ ডোন্ট নিড এ ভেরি বিগ ইনফ্রাস্ট্রাকচার, ইউ ডোন্ট নিড এ বিগ অফিস, ইউ ডোন্ট নিড এ লট অফ আদার স্টাফস ফর ইউ। ইফ ইউ হ্যাভ দ্য ট্যালেন্ট, আমরা এটা করতে পারছি। সেজন্য আমরা যদি এখন এই প্যান্ডেমিক থেকে যে আমাদের দেশে অ্যাপস ইকোনমিটা এখনো নতুন শব্দ,
আমরা অনেক অন্য জায়গায় অনেক কিছু করেছি। আমরা অ্যাপস আমরা যদি বলি যে আমাদের দেশে পার ক্যাপিটা অ্যাপস ডাউনলোড কম্পেয়ার টু ইন্ডিয়া অনেক কম, যদিও ইন্ডিয়া অনেক তথ্য প্রযুক্তিতে আমরা ইন্ডিয়া থেকে অনেক কিছুতেই অনেক এগিয়ে আছি, কিন্তু তথ্য প্রযুক্তিতে ওরা কিন্তু আমাদের, যেমন ইন্ডিয়ার ইকোনমির 10 ভাগের 1 ভাগ আমরা সব দিকেই ওদের থেকে ভালো করছি, শুধু তথ্য প্রযুক্তিতে কম্পারেটিভলি অনেক পিছিয়ে আছি। তো ওই জিনিসটাকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি যে আমরা গত 10 বছরে যেই কষ্টটা করে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছি, একটা স্কিল ওয়ার্কফোর্স ক্রিয়েট করেছি, এখন আমাদের জনগণ যদি এই টেকনোলজি ওরিয়েন্টেড হয়, সফটওয়্যার ইউজ করা শুরু করে, অ্যাপস ইউজ করা শুরু করে, তাহলে কিন্তু এটার একটা মাল্টিপ্লাইং এফেক্ট হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে সবচেয়ে পপুলার অ্যাপস কোনগুলো। একটা সবচেয়ে পপুলার অ্যাপস হচ্ছে সোশ্যাল মিডিয়া বলতে আমরা ভাইবার, হোয়াটসঅ্যাপ, এই ফেসবুক, মেসেঞ্জার, টিকটক, অনেক কিছু আছে এবং এটাই সবচেয়ে টপ ডাউনলোড হয়। সেকেন্ড যেটা শুরু হয়েছে ট্রেন্ড, সেটা হচ্ছে শপিং অ্যাপস মানে ই কমার্সও সেকেন্ড, এবং থার্ড হচ্ছে গেমিং, ফোর্থ হচ্ছে মিউজিক অ্যাপস ডাউনলোড হচ্ছে, ফিফথ হচ্ছে ভিডিও স্ট্রিমিং। যেমন নেটফ্লিক্সের ইউ উইল বি সারপ্রাইজ টু নো যে এই প্যান্ডেমিকে 3 মাসে বাংলাদেশে নেটফ্লিক্স ইউজার অনেক বেড়েছে, আমি নাম্বারটা বলছি না, অনেক বেড়েছে। এবং দিস ইজ এ পজিটিভ থিং যে নেটফ্লিক্সের ভিডিও স্ট্রিমিং দেখতে যে ব্যান্ডউইথ দরকার আমাদের ইউজাররা সেটা পাচ্ছে এবং হ্যাপি হয়েই কিন্তু ইউজ করছে। এবং এটা হচ্ছে আমরাও চাই যে আমাদের দেশেই কোনো ভিডিও স্ট্রিমিং আসুক, যেমন ইন্ডিয়াতে হটস্টার ইজ মোর পপুলার দ্যান নেটফ্লিক্স। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এইগুলোর পিছনে কিন্তু এখন আমাদের প্রচুর কাজ করতে হবে। এই অ্যাপস ভিত্তিক ইকোনমি যদি আমরা করতে পারি, আমাদের এস্টিমেশন আমরা আরো 3 থেকে 4 মিলিয়ন ওয়ার্কফোর্সকে এটাতে নিয়ে আসতে পারবো এবং এটার ইকোনমিক বেনিফিট তো হিউজ হচ্ছে। আমরা শুধু যেটা সীমিত আকারে শুরু করেছি যে আমরা হেলথ অ্যাপস গুলো এখন হচ্ছে, আমরা হসপিটাল, ডক্টর এবং পেশেন্টকে কানেক্ট করতে পারছি। অন্য দেশে যেটা হেলথ আর ফিটনেসের প্রচুর অ্যাপস আছে, যোগার উপর প্রচুর অ্যাপস আছে। এগুলি বেনিফিট কি, ইউ ক্যান কানেক্ট উইথ ইউর ইউজার, এট দ্য সেম টাইম এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে এটা you can also monetize these benefits. মানে ইউটিউবে আপলোড করে দিচ্ছেন, if you can increase your viewership, you get immediate benefit. এই স্ট্রিমের মধ্যে যদি আমরা সবাইকে নিয়ে আসতে পারি, যে আমাদের অনেক সময় কাস্টমারের জন্য অপেক্ষা করতে হবে না, আমাদের যেহেতু স্কিল আছে, আমাদের যেহেতু ইনফ্রাস্ট্রাকচারটা হয়ে গেছে, আমরা যদি অ্যাপস ইকোনমিটাকে এখন ফোকাস করি নেক্সট ফিউ ইয়ার্স, এবং আমাদের যে ডেভেলপার কমিউনিটি আছে এবং যারা ইউজাররাও কিন্তু ডাউনলোড করতে হবে। আমরা অ্যাপস ইউজ করা আমাদের এখনো পার ক্যাপিটা অ্যাপস ইউজ ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু আমাদের এটা হওয়া উচিত না। উই হ্যাভ 160 মিলিয়ন পিপল। আমরা যদি অ্যাপস ইউজ করা শুরু করি আমাদের ডে টু ডে লাইফে, দিস উইল বি এ ট্রিমেন্ডাস বেনিফিট ফর আস। ডিজিটাইজেশন তো হচ্ছেই, কিন্তু আমি দিন শেষে শুধু ডিজিটাইজেশন না, এটার মাল্টিপ্লাইং এফেক্ট ইন ইকোনমি, এডুকেশন, কমার্স অ্যান্ড হিউম্যান ওয়েলবিং তো আছেই। So we are very optimistic আমরা যদি অ্যাপস ইকোনমিকে ফোকাস করি এবং আমাদের ডেভেলপার কমিউনিটি অ্যাপস ইকোনমিকে অনেক অ্যাপস ডেভেলপ করতে এগিয়ে আসে, এবং তার চেয়েও বেশি আমরা যারা ইউজার তারা যদি এই অ্যাপসগুলো ইউজ করা শুরু করি। আপনারা যেরকম একুশে টিভি, আপনারা এখন একটা ট্রেডিশনাল ওয়েতে স্কেল ইউ আর প্রমোটিং, বাট আপনাদের যদি ইফ ইউ হ্যাভ ইউটিউব, আপনার অ্যাপস অন একুশে টিভি ইউজার গ্রুপ, ওনারা যদি প্রচুর ডাউনলোড করা শুরু করে, আপনাদের রেভিনিউ স্ট্রিম কিন্তু ওখান থেকেও আসবে। দেখবেন যে আপনারা যে ট্রেডিশনাল আপনার অ্যাডভার্টাইজমেন্ট বা মার্কেটিং এর জন্য আপনারা যে ট্রেডিশনাল চিন্তা করছেন, দ্য ওয়ান্স ইউ হ্যাভ মোর ডাউনলোড, যারা অ্যাডভার্টাইজ যারা স্পেন্ড করে মানি টু রিচ দেয়ার টার্গেট কাস্টমার, তারা কিন্তু এই মিডিয়াতে এখন আসা শুরু করেছে এবং এই ট্রেন্ডটা থাকবে। তো যারা পিছিয়ে থাকতে না চান, আমি বলবো যে আমরা সবাই টেকনোলজিকে এমব্রেস করি, সবাই অ্যাপস ইকোনমিটা বুঝি, সবাই অ্যাপস ইউজ করা শুরু করি, এবং এটার বেনিফিট শুধু আমরা না, আমরা দেশ, এবং এটা হয় কি যে দেয়ার ইজ নো বাউন্ডারি। আমরা যদি একটা ভালো অ্যাপস ডেভেলপ করতে পারি, এটার মার্কেট। আমরা আরেকটা জিনিস মিস করে গেছি, গেমিং। দুনিয়ার জোড়া গেমিং অ্যাপস ইজ ভেরি পপুলার, পিপল আর বাইং দ্যাট অ্যাপস, পয়সা নামাচ্ছে। তো আমরা যদি গেমিং ইন্ডাস্ট্রির একটা 5% বা 2%ও যদি গেমিং ইন্ডাস্ট্রিকে টার্গেট করতে পারি, আমাদের যে টার্গেট 2025-এ $5 বিলিয়ন এক্সপোর্ট টার্গেট, this will be a big thing and we are ready for that. তারপরে অ্যাপস ইকোনমি আমাদের জন্য অনেক বড় একটা সম্ভাবনা। আলটিমেটলি তো আমরা দেখতে পাচ্ছি কর্মসংস্থানের ক্ষেত্রে এটা একটা বড় সেক্টর হতে পারে। একটু জানতে চাই যে অ্যাপস যারা নির্মাণ করবে তাদের দক্ষতা আসলে কিভাবে বাড়ানো যায়, অ্যাপস নির্মাণকারী সংখ্যাটাকে আর কিভাবে বাড়ানো যায়?
আমি জানি না তোমার কতটুকু সময় আছে, আমি সেই দক্ষতাটা আমাদের একদম শেষের দিকে আমি 2 মিনিট সময় পেতে পারি সর্বোচ্চ। তাহলে আমি কিছু আমার অর্গানাইজেশন সম্বন্ধে কিছু বলছি। আমরা সুব্রা সিস্টেম গত 12 বছর যাবত, কারণ একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি করা অনেক সময়সাধ্য এবং প্রচুর ইনভেস্ট করতে হয়। আমরা একটা স্বপ্ন নিয়ে গত 12 বছরের বেশি সময় করে সুব্রাতে ইনভেস্ট করে যাচ্ছি সফটওয়্যার ডেভেলপমেন্টে। আমাদের এখন একটা ফুল ফ্লেজেড ইআরপি আমরা বলি, তোমার এনি বিজনেসকে আমরা টোটাল টেক সলিউশন অটোমেশনের সাপোর্ট আমরা দিতে পারি। ইআরপি হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার। আমাদের এই টিমটা 12 বছর ধরে ডেভেলপ করে যাচ্ছে। আমাদের সলিউশনটা একেবারেই প্রুভেন। আমাদের দেশের টপ 200-র মতো কাস্টমার এটা ইউজ করছে এবং আমরা এখানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই সফটওয়্যারে প্রচুর ইনভেস্ট করতে হয়, কিন্তু ইউজাররা যদি এটা ইউজ না করে, কারণ সফটওয়্যারের ব্যাপারে এখনো আমাদের লোকাল বা দেশি প্রতিষ্ঠানগুলো ইনভেস্ট করতে অনেক হেসিটেট ফিল করে আর কি। বিদেশি সফটওয়্যার এসএপি বা ওরাকলের পিছনে যত খরচ করতে যত তাড়াতাড়ি ডিসিশন নেয়, আমাদের কিন্তু ইয়ার অ্যাজ গুড অ্যাজ এসএপি আর অ্যাজ গুড অ্যাজ ওরাকল, এটা একটা পার্ট। কিন্তু আমরা যেটা আরো কিছু আমাদের স্পেশাল সলিউশন আছে, যেমন আপনার ডিজিটাল, আমরা বলি যে নো ইউর কাস্টমার, ইকেওয়াইসি। আমরা ইউল বি হ্যাপি, আমাদের একটা অ্যাপস আছে যেটাতে আমরা প্রতি সেকেন্ডে 400 সিম রেজিস্ট্রেশন অনলাইনে করছি একটা টপ মোবাইল অপারেটরের জন্য। তো আমরা প্রত্যাশা করব যে আমাদের অ্যাপস ইকোনমিতে আমাদের দক্ষতা আরো বাড়বে এবং সেখানে আমাদের যে রাজস্বের যে ব্যাপারটা আমাদের সবকিছুতে আমাদের একটা ভালো ভূমিকা রাখবে, কন্ট্রিবিউশন আসবে, সেখান থেকে সে প্রত্যাশা করছে। আজকে একদমই সময় নেই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ দেশের তথ্য প্রযুক্তি খাতের বিভিন্ন দিক ও করণীয় কথা বলছিলেন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সুব্রা সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খালেদ শামস। দর্শক, এবার নিচ্ছে আরও একটা বিরতি। বেলা 2টা 35 মিনিটে আবার ফিরে আসবো বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।